আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত সম্মানিত সবাইকে আমার শ্রদ্ধা এবং আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজ্ঞান ক্লাবের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম। আর যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন তাদেরকে শুভেচ্ছা। ভালো আছো তোমরা? আমার আরো বেশি ভালো লাগতো যদি স্কুলের সবাই উপস্থিত থাকতো, সংখ্যাটা কম মনে হচ্ছে। অনেক বেশি মানুষ থাকলে কথা বলতে আরো ভালো লাগে, বুঝছো? আশা রাখি সবাই ভালো আছো। তোমরা আমার জুনিয়র হবা, হ্যাঁ? সবাই তো ক্লাস 10 সর্বোচ্চ, রাইট? যেহেতু ক্লাস 10 সেক্ষেত্রে জুনিয়রই হবা, ছোট বোন সবাই আমার। যেহেতু তোমাদের জন্য আয়োজন, তোমাদেরকে নিয়ে কথা বলবো, আর অন্য জায়গায় যাবো না, হ্যাঁ? বাট আমি শুরুতেই স্মরণ করছি যারা জুলাই অভ্যুত্থানে তাদের নিজেদের জীবন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এখানে দাঁড়াতে পেরেছি তাদেরকে। এবং তোমাদের অনেক ভাইয়ের হাত নাই, বুঝছো? হাত কেটে ফেলছে বা হাতে গুলি লাগার কারণে সেই হাতটাও কেটে হয়ে গেছে। তোমাদের অনেক ভাইয়ের চোখ নাই, যারা দেখতে পারে না। চোখে বুলেট লাগার কারণে সে চোখে দেখতে পায় না, সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। অনেকের পা নাই, বুলেট লেগে তাদের পা অকেজু হয়ে গেছে। অনেকের পা কাটতে হয়েছে, তাদেরকে আমরা স্মরণ করি। তাদের একটা হাতের বিনিময়ে, একটা পায়ের বিনিময়ে, একটা চোখের বিনিময়ে আমরা আজকে এখানে দাঁড়ায় কথা বলতে পারতেছি। অন্যথায় আমাদের এখানে থাকার কথা ছিল না। এবং একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কখনোই আমি এখানে এসে দাঁড়ায় কথা বলতে পারতাম না। আর আমার কাছে মনে হয় না যে বিগত কোনো সময়ে এমন কোনো আয়োজন হয়েছে কোন স্কুলে। আমি এটা ফার্স্ট দেখতেছি, কারণ আমরা এমন একটা সময় ছিলাম যখন এগুলা সম্ভব ছিল না। ধরো তোমার একটা চোখ নাই, ধরো তুমি আন্দোলনে গেছো, পুলিশের বা সন্ত্রাসীদের গুলিতে তোমার একটা চোখ হারায় ফেলছো, তোমার কেমন লাগবে? ধরো একজন মা তার সন্তানকে অনেক ভালোবাসে, সেই মায়ের সন্তানের একটা হাত নাই। ধরো আমার হাত নাই, আমার আম্মুর কেমন লাগবে? ধরো আমি তোমার ভাই, বুলেটে তো নাম লেখা ছিল না যে কার মাথায় লাগবে, কার হাতে লাগবে, কার বুকে লাগবে। ছিল নাম লেখা? ছিল না। ধরো আমি তোমার ভাই, আমি রাজপথে ছিলাম, আমার বুকে এসে একটা বুলেট লাগলো, তার মানে তোমার ভাই নিহত হয়েছে। তোমার ভাই যখন মারা যাবে তখন তোমার কেমন লাগবে? 2000 ফ্যামিলি, যারা শহীদ হয়েছে, এরকম প্রায় 2000 ফ্যামিলি তাদের সন্তানকে হারাইছে, 2000 বোন তার ভাইকে হারাইছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এখানে দাঁড়ায় কথা বলতে পারতেছি। হাজার হাজার ভাই বোনের হাত নাই, পা নাই, চোখ নাই, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এখানে দাঁড়াতে পারছি। তুমি নিশ্চয়ই তোমার ভাইয়ের হাত হারাইলে এটা সহ্য হবে না, খুব কষ্ট হবে। ধরো তুমি আন্দোলনে গেছো, তোমারও তো হাত হারাইতে পারতো, তাই না? আমি ওই দিন একটা ভিডিও দেখতেছিলাম, আমার কাছে একটা ভিডিও একজনে পাঠাইছিল যে আমাদের চিটাগাং এটা নিউ মার্কেটে একদিন অ্যাটাক হয়েছে। অ্যাটাক হওয়ার পরে একটা বাসায় গিয়ে কয়েকজন আপু আশ্রয় নিছে। তো ওই বাসায় ছাত্রলীগের সন্ত্রাসীরা গেছে। ওই আপুটাকে কাপড় খুলে পিটাইছে। বোঝো কতটা নির্মমতা ছিল। তো ওগুলার বিনিময়ে আমরা এখানে দাঁড়াইতে পারতেছি। এই দায়বদ্ধতা কিন্তু শুধু আমার একার না, বা এখানে যারা বসে আছে শুধু তাদের না, এই দায়বদ্ধতা তোমাদের। এখন তোমরা তো আমাদের থেকে ছোট, একটা সময় আমাদের জায়গায় তোমরা আসবা। যদি আবার, আমরা তো জানি না, আমাদের পূর্ববর্তী ইতিহাস খুব বাজে। যেই ক্ষমতায় আছে, একটা কথা আছে, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। তো সেই রাবণ আরো কেউ হতে পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে। ধরো
তোমার ভাইকে যারা কুপায়া মারছে তাদেরকে তুমি মাফ করে দিতে পারবা? সম্ভব এটা? যেই মা তার কলিজার টুকরা সন্তানকে হারাইছে সেই মা কি এই খুনিদেরকে মাফ করতে পারবে? সম্ভব এটা? সম্ভব না। যদি তুমি তোমার ভাইয়ের হত্যাকারীকে মাফ করে দাও তাহলে তুমি প্রতারক, রাইট? তোমরা কি প্রতারক হবা নাকি ভাইদের খুনিদের মানে বিচার নিশ্চিত করবে এই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। তো যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই অবস্থানে দাঁড়াতে পেরেছি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা মানে জ্ঞাপন করে শেষ হবে না। এবং শুধুমাত্র ক্ষমতার পালাবদল বা একটা সরকার পতন এই জন্য কিন্তু তারা রক্ত দেয় নাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমি ঠিকঠাক মতো কথা বলতে পারবো, যে বাংলাদেশে আমি আমার মতো করে লিখতে পারবো। তোমরা হয়তো এখানে অনেকেই ফেসবুক ইউজ করো, আমরা হয়তো বা তার আগে থেকে ইউজ করি। ধরো তখনকার যে সময়টা ছিল আমরা কথা বলতে পারতাম না সহজে, আমাদেরকে বলা হতো যে পোস্ট ডিলিট কর নয়তো ঝামেলা হবে এরকম। এবং আমি নাট্যকলার শিক্ষার্থী, আমার নাট্যকলায় আসার পেছনে একটা অনেক বড় কারণ আছে। আমি কিন্তু আমার এসএসসি এইচএসসি দুইটাই বিজ্ঞান থেকে পড়াশোনা করা। এবং আজকে যে প্রজেক্টে দেখলাম, মানে আমি প্রজেক্ট বানাইতে খুব পছন্দ করতাম, কাইন্ড অফ অ্যাডিক্টেড ছিলাম আমি। দিন নাই রাত নাই, মানে আমি কাজগুলো এগুলো পাইলেই হয়েছে, পড়াশোনা বাদ দিয়ে এগুলো করতাম অনেক, মানে এরকম ছিল আর কি টেন্ডেন্সিটা যে আমি কিছু একটা বানাইতে হবে। তো আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম, কিন্তু আমি নাট্যকলায় আসার পেছনে একটা বড় কারণ হচ্ছে মানে আমি অ্যাক্টিভিজম করতে পছন্দ করি। দেখো আমরা যখন কথা বলতে পারতাম না, তো আমার ব্যক্তিগত চিন্তা থেকে আমি ভাবতাম যে আমি আমার কথাগুলা পারফর্মিং আর্টের মাধ্যমে বলবো, আমি আমার কথাগুলা অভিনয়ের মাধ্যমে বলবো। মানে আমরা যদি রাস্তায় দাঁড়ায় কথা বলতাম আমাদেরকে আয়না করে নিয়ে যাওয়া হইতো, বিভিন্ন ভাবে টর্চার করা হইতো। তো ওই জিনিসগুলাতে যেন আমি মানে আমার উপর প্রভাব না ফেলে সেই জন্য হচ্ছে আমি নাট্যকলাটাকে বেছে নিই। কখন একটা ছেলে বা হচ্ছে একটা মেয়ে মানে অ্যাক্টিভিজমের জন্য নাট্যকলাকে বেছে নেয়? তো আমার সেই জায়গাটা থেকে নাট্যকলায় আসা, বাট আমি বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম। তোমরা হয়তো অনেকে এখানে বিজ্ঞানের শিক্ষার্থী আছো, এই জন্য এই কথাটা বলা। তো আমরা এখন একটা নতুন সময় আসছি, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা বলতেছি না যে বিপ্লব আমরা করছি, রাষ্ট্র সংস্কারও আমরা করব। এখন দেখো আমরা বিপ্লবের যে একটা ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতাটা প্রজন্ম থেকে প্রজন্মে যদি ছড়ায় না যায় এই বিপ্লব ব্যাহত হবে, বা এটা কখনো মানে আর দেখা যাবে 10 বছর পরে থাকবে না। যখন 10 বছর পরে আমাদের ভেতরে স্পিডটা না থাকবে তখন 15 বছরের মাথায় আরো কাউকে না কাউকে জীবন দিতে হবে। তোমরা এখানে যারা বসে আছো তাদের মধ্যে কাউকে না কাউকে নির্যাতিত হতে হবে। যদি আমাদের নিজেদের কাউকে না কাউকে নির্যাতিত হইতে না হয় এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এবং এখন থেকে এই স্পিডটাকে বুকের ভিতর লালন করে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়ায় দিতে হবে। ধরো তোমার ছোট বোনটাকে বা তোমার ছোট ভাইটাকে কি আমার কি গল্প শোনানো সম্ভব? তুমি তো চোখে দেখছো, নিজ চোখে দেখছো যে কিভাবে তারা কুপায় মারছে, কিভাবে গুলি করছে, কিভাবে আবু সাইদ বুক পেতে দিছে, কিভাবে মুগ্ধ বলছে পানি লাগবে পানি, তারপর হঠাৎ করে শুট করে দিছে, মরে গেছে। বিষয়গুলো এরকম। আমার কাছে মনে হয় না যে জুলাইয়ে এমন কোন ব্যক্তি আছে যার চোখে পানি আসে। প্রত্যেকের চোখে কিন্তু পানি আসছে, প্রত্যেকে আমরা এটা ফিল করতে পারছি। তো এই যে এত এত মানুষ মারা গেছে, তোমার এত এত ভাইরা রক্ত দিছে, তাদের সাথে যেন প্রতারণা করা না হয়। তারা যেই স্বপ্নটা দেখে বলছে যেই বাংলাদেশের জন্য রক্ত দিচ্ছে সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্ব আমাদের, এবং সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এখন প্রশ্ন করতে পারো যে ভাই আমরা কিভাবে রাষ্ট্র সংস্কার করব? দেখো পরিবর্তনটা নিজের মাঝে আগে আনতে হবে। যখন তুমি পরিবর্তনটা নিজের মাঝে আনবা তখন তুমি তোমার পরিবারটাকে পরিবর্তন করতে পারবা, পরিবারটাকে সংস্কার করতে পারবা। যখন তোমার পরিবার সংস্কার হবে তখন একটা সমাজ সংস্কার হবে, আর মানে একটা গ্রাম সংস্কার হবে। অনেকগুলা গ্রাম নিয়ে তো আমাদের দেশ, তারপর আস্তে আস্তে এটা ধারাবাহিকতায় বাংলাদেশ সংস্কার হবে। এটা অনেক লং একটা প্রসেসিং, যে আজকে আমরা 5 আগস্টের পরে কাজ করতেছি আমরা সফল হয়ে যাব, ব্যাপারটা এমন না। আমাদেরকে এটা লালন করে কাজ করতে হবে। যদি আমরা পারি তাহলে এটা সম্ভব। দেখো আমি ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধরো অনেকের এই স্বপ্ন আছে যে আমি এসএসসি পরীক্ষা শেষ করে আব্বুকে বলবো একটা আইফোন কিনে দাও, আছে না? বা হচ্ছে ছেলেদের স্বপ্ন থাকে যে একটা সাইকেল অথবা একটা মোটর সাইকেল।
এখন তোমাকে চিন্তা করতে হবে যে আমার আব্বুকে যে আমি বলবো একটা আইফোন কিনে দাও, তো আমার আব্বুর কি সেই সামর্থ্য আছে? বা হচ্ছে আমার আব্বু যে চাকরি করে সেই চাকরিতে সে কত টাকা পায়? যদি আমার আব্বু একটা মিডল ক্লাস জব করে, তখন আমাকে বিবেচনা করতে হবে যে আমি যে আইফোনটা চাচ্ছি, আমার আব্বু আমাকে আইফোনটা দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারতেছি যে তার যে বেতন, সেই বেতনে আমাকে আইফোন কিনে দেওয়ার ক্যাপাবিলিটি সে রাখে না। তোমাকে আইফোন চাওয়ার আগে কোয়েশ্চেন করতে হবে তোমার আয়ের উৎস কি, তারপর তোমাকে আইফোন চাইতে হবে। এখন তুমি যদি মনে করো যে আমি তো আইফোন পাইছি, যেভাবেই আসুক টাকা, সেই টাকা দিয়ে আমি আইফোন পাইছি, আমার আইফোনটা ম্যাটার, কোথা থেকে টাকা আসছে এটা ম্যাটার না, তাহলে তুমি প্রতারক। কারণ তোমাকে আগে টাকার উৎস জানতে হবে। আজকে সবার একটা হোমওয়ার্ক, বাসায় গিয়ে তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করবে তোমার আয়ের উৎস কি, ফেয়ার কিনা। যদি ধরো যারা এমপি মন্ত্রী হয়, তারা তো কারো না কারো বাবা, কারো না কারো মা, তাদেরও কেউ না কেউ সন্তান। যদি আমরা পরিবারটাকে ঠিক করতে পারি, তাহলে রাষ্ট্র এমনি ঠিক হয়ে যাবে। তো নিজেকে কোয়েশ্চেন করতে হবে, পরিবারকে কোয়েশ্চেন করতে হবে। এবং এই যে আজকে একটা বিজ্ঞানাগার উদ্বোধন হলো, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তোমরা আগামী সম্পদ, বা হচ্ছে আমরাই আগামী সম্পদ। এখন সবাই তো আর সব দিকে যাবে না, কেউ কেউ বিজ্ঞানী হবে, কেউ কেউ প্রশাসনে যাবে, কেউ কেউ রাজনীতি করবে, এক একজন এক একজনের জায়গায় যাবে। কিন্তু সেই জায়গাটা নিয়ে তো আমার কাজ করতে হবে। আমি যদি এই লিডিং নিয়ে কাজ না করতাম, তাহলে আমি আজকে এখানে আসতে পারতাম? পসিবল ছিল? দেখো, হুট করে কিছু হয় না, প্রত্যেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিসের ভিতর দিয়ে হয়। তোমার সেটাকে চর্চা করতে হবে, সেই টার্গেট নিয়ে তোমাকে কাজ করতে হবে। যদি তুমি সেই টার্গেট নিয়ে কাজ করতে পারো, তাহলে সেটা সম্ভব গেইন করা। কিন্তু তুমি যদি সেই টার্গেট নিয়ে কাজ করতে না পারো, তাহলে সম্ভব না। আর পৃথিবীতে অসম্ভবের কিছুই নাই যদি তুমি চেষ্টা করো। যদি তুমি চেষ্টা করো, তাহলে তোমার পক্ষে সবকিছুই সম্ভব। তার মানে তোমাকে গোল সেট করতে হবে। এই যে বিজ্ঞানাগারটা হয়েছে, এটা জাস্ট উদ্বোধন হলো আর এটা পড়ে থাকলো, এটা কোনো কাজে আসলো না, তাহলে এই উদ্বোধনের কোনো লাভ নাই। আমি জাস্ট এখানে আসছি, উমা আপু ঢাকা থেকে আসছে, এই জিনিসগুলো হচ্ছে ভ্যালুলেস হয়ে যাবে। আমরা যে সময়টা এখানে ব্যয় করতেছি, সেটা ভ্যালুলেস হয়ে যাবে যদি এটা প্রপার ইউজ না হয়। এই জন্য এটাকে প্রপারলি ইউজ করতে হবে। এটাকে ইউজ করে যেন একজন বিজ্ঞানী হতে পারে। তো অনেক কথাই বলার ছিল, অনেক গল্প বলার ছিল, কিন্তু সবাই তো এখানে নাই, এই জন্য আজকে বলবো না, অন্য আরেকদিন আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং রাষ্ট্র সংস্থার সাথেই থাকো। বিপ্লব দীর্ঘিত হয়ে যাও।